আহ, আমি যেহেতু খুব বেশিক্ষণ বসতে পারবো না আর কি কম্পিউটারের সামনে, তো সে কারণে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। আজকে ব্যাকরণে আমাদের ছিল হচ্ছে বহুব্রীহি সমাস এবং তারপর দ্বিগু সমাস আর অব্যয়ীভাব সমাস। তো আমরা এই যে কয়েকটা ভাগ, সেই কয়েকটা ভাগ করে আমরা শেষ করব। তো আমি স্ক্রিন শেয়ার করে ওটা নিয়ে আলোচনা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ কি? আচ্ছা, তো আজকে আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। এখানে একটা উদাহরণ দেখি, গৌর অঙ্গ যার, গৌরাঙ্গ। আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই মোটামুটি সমাসটা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখি, অতএব একেবারে ছোটদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি না। তো গৌর অঙ্গ যার, গৌরাঙ্গ। তাহলে এই গৌরাঙ্গ সমস্ত পদে আমরা দেখতে পাচ্ছি গৌর আর অঙ্গ, এটা হচ্ছে পূর্বপদ আর পরপদ। এখন গৌর মানে হচ্ছে ফর্সা আমরা যদি বলি, আর অঙ্গ মানে হচ্ছে দেহ, এখানে বলা হচ্ছে গায়ের রং। দেহ মানে গায়ের রং, আমরা বুঝতে পারছি। তাহলে ফর্সা দেহ যার বা ফর্সা গায়ের রং যার, তাকে বলা হচ্ছে গৌরাঙ্গ। এখন অনেক মানুষই আছেন যারা ফর্সা, কিন্তু তাদেরকে আমরা গৌরাঙ্গ বলি? বলি না। গৌরাঙ্গ বলতে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আহ আমাদের নাম, মানে গৌরাঙ্গ বলতেই ওই নামটা ভেসে ওঠে। তো ইভেন আমরা গৌরাঙ্গ বলতে তাকেই বোঝাই। তো এই কারণে বহুব্রীহি সমাস মানে আমরা সংজ্ঞাতে যেটা বলছি সেটা হচ্ছে যে সমাসে সমস্ত পদের মধ্যে সমস্যমান পদগুলোর কোনোটারই অর্থ প্রাধান্য পায় না। এই যে সমস্ত পদ, এখানে দুটো যে সমস্যমান পদ মানে গৌর আর অঙ্গ, তার কোনোটারই অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে না। পাচ্ছে কি? তাদের দ্বারা লক্ষিত অন্য একটা অর্থ প্রধান হয়ে ওঠে। এই গৌরাঙ্গ বলতে আমরা ফর্সা গায়ের রংওয়ালা একজন অন্য ব্যক্তিকে বুঝি, তিনি হচ্ছেন নিমাই বা শ্রী চৈতন্য, একেই আমরা বুঝে থাকি। তো স্বাভাবিকভাবেই এখানে আহ এখানে পূর্বপদ এবং পরপদের যে আক্ষরিক অর্থ, সেই অর্থটা এখানে কোথাও থাকেনি। এদের দুটো অর্থের বাইরে গিয়ে একটা তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হচ্ছে। এটাই হচ্ছে বহুব্রীহি সমাসের মূল ব্যাপার। আচ্ছা, এখন এই যে বহুব্রীহি সমাসের সংজ্ঞা, এটা মূলত সাধারণ বহুব্রীহি বলতে যেগুলো পরিচিত, সেই সমাসগুলোতেই আমরা এই ব্যাপারটা খুঁজে পাবো। সব উদাহরণে আমরা এই ব্যাপারটা, যে তৃতীয় একটা অর্থ প্রধান, এটা সব সমাসের ক্ষেত্রে আমরা পাবো না, মানে সব উদাহরণের ক্ষেত্রে। শুধু বহুব্রীহি সমাসের প্রাথমিক কয়েকটা উদাহরণে আমরা এটা পেতে পারবো। নিচের দিকে এগোই। শ্রেণী বিভাগ হচ্ছে এক প্রকার: সমানাধিকরণ, ব্যাধিকরণ, নঙর্থক, মধ্যপদলোপী, সহার্থক, ব্যতিহার আর সংখ্যাপূর্বক বহুব্রীহি। আচ্ছা, কিভাবে কি আমরা নিচে ডিসকাস করি। সমানাধিকরণ ব্যাপার হচ্ছে, এখানে সমান আর অধিকরণ এরকম দুটো পার্ট এখানে আমরা দেখতে পাবো। পূর্বপদ এবং পরপদে একই অর্থাৎ সমান বিভক্তি থাকবে, সেটা মূলত শূন্য বিভক্তি হয়। মানে পূর্বপদ আর পরপদে যদি সমান বিভক্তি থাকে, সেটাকে আমরা বলছি সমানাধিকরণ বহুব্রীহি। দেখো, বিশাল অক্ষী যার, বিশালাক্ষ, এখানে বিশাল শূন্য বিভক্তি, আবার অক্ষী এটাও শূন্য বিভক্তি। তো এইটা গৌর অঙ্গ যার, তাহলে এখানে গৌর শূন্য বিভক্তি, অঙ্গ শূন্য বিভক্তি। মধ্যবিত্ত যার, সুহৃদয় যার, সব দেখো পূর্বপদ পরপদ শূন্য বিভক্তি। তাহলে পূর্বপদ আর পরপদে একই বিভক্তি থাকলে সেটাকে আমরা বলছি সমানাধিকরণ বহুব্রীহি। এবার সমানাধিকরণ বহুব্রীহি কিসে কিসে হতে পারে?
বিশেষণ যোগ বিশেষ্য হতে পারে, বা বিশেষ্য যোগ বিশেষণ হতে পারে, অথবা বিশেষ্য যোগ বিশেষ্য হতে পারে। ওকে, এই তিন রকম হতে পারে। এবার বিশেষ্য আর বিশেষ্যে দ্বন্দ্ব সমাসও হতে পারে। দেখবে আমরা প্রথম দিন যখন দ্বন্দ্ব সমাসের আলোচনা করেছিলাম, প্রথম দিন বা দ্বিতীয় দিন, সেদিন আমরা করেছিলাম যে বিশেষ্য এবং বিশেষ্যে দ্বন্দ্ব সমাস হতে পারে, তবে সেখানে দুটো পদের অর্থই সমানভাবে এই সমস্ত পদে বর্তমান থাকে। কিন্তু বহুব্রীহি সমাসে বিশেষ্য বিশেষ্যে সমাস হতে পারলেও, মানে ব্যাসবাক্য তৈরি হতে পারলেও এখানে এই দুটোর অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো একটা অর্থ এখানে প্রাধান্য পায়। এই হচ্ছে ব্যাপার। চলো, তাহলে এখানে কি থাকতে পারে? প্রথমে বিশেষণ তারপর বিশেষ্য, বা প্রথমে বিশেষ্য তারপর বিশেষণ, অথবা দুটো বিশেষ্য। আর পূর্বপদ পরপদ দুটোতেই শূন্য বিভক্তি। এই সমস্ত ব্যাপারগুলো এক জায়গায় হলে আমরা সেখানে বলতে পারছি সমানাধিকরণ বহুব্রীহি। ওকে, এই হচ্ছে বিষয়। এবার দেখো, তৃতীয় পদের অর্থ প্রাধান্য সব ক্ষেত্রে পাবে না। লক্ষ্য করে দেখো, মধ্যবিত্ত এখানে কোনো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়নি। সুহৃদ এখানে কোনো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়নি। সু মানে ভালো, হৃদয়, যার সুহৃদ। ওকে, এখানে একজন বন্ধুকে বোঝানো হচ্ছে, ব্যাপারটা এরকম। আহ তার হৃদয়টা যে খুব ভালো সব সময় তা নাও হতে পারে, সেই অর্থে এটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাওয়া হতে পারে। দেখো, মা মরা, মা মরা যার, মা মরা, তাহলে মা যার মারা গেছে, তো এক্ষেত্রে যে কাউ এরকম, তাদের প্রত্যেকের ক্ষেত্রে মা মরা আমরা ব্যবহার করতে পারি। মা মরা ছেলেটাকে তুমি বকা দিচ্ছ। দেখো, এটা আমরা যে কারোর ক্ষেত্রে বলতে পারি না যে মা মরা বলতে স্পেশাল কাউকে বোঝাচ্ছে। স্বার্থপর, স্বার্থই পরম যার, স্বার্থপর, এটা কি কোনো এরকম গৌরাঙ্গের মতো কোনো স্পেসিফিক কাউকে বোঝায়? বোঝায় না। ওকে, দিগম্বর, দিগম্বর বলতে একজন পার্টিকুলার দেবতাকে বোঝায় আমরা জানি, কিন্তু কিন্তু স্বার্থপর বলতে সেরকম একজন পার্টিকুলার কাউকে, কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। এই কারণে চিন্তাশীল, এটা চিন্তাইশীল স্বভাব যার, চিন্তাশীল, এর দ্বারা কোনো পার্টিকুলার কাউকে বোঝায় না। চিন্তা যার স্বভাব, সেই চিন্তাশীল। ওকে, কিছু কিছু আছে আমাদের ওই সংজ্ঞার সাথে মিলবে, বাট কিছু কিছু আছে যেগুলো মিলবে না। আচ্ছা, এরপরে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণে কি? পূর্বপদ এবং পরপদ ভিন্ন ভিন্ন বিভক্তি যুক্ত বিশেষ্য পদ হয়। ভিন্ন ভিন্ন বিভক্তি থাকতে হবে এখানে। আগের সমানাধিকরণে একই বিভক্তি, আর ব্যাধিকরণে ভিন্ন ভিন্ন বিভক্তি। যেমন বিনা পানিতে যার, বিনাতে শূন্য, পানিতে তে বিভক্তি। ওকে, পূর্বপদ শূন্য বিভক্তি, পরপদ এ বা তে বিভক্তি। আবার উল্টোটাও হতে পারে। কৃত অন্তে যার, কৃদন্ত, কৃত শূন্য, অন্তে এ বিভক্তি। এইরকম দুটো আলাদা বিভক্তি হলে সেটা হচ্ছে ব্যাধিকরণ। আচ্ছা, পূর্বপদ এ বা তে আর পরপদে শূন্য। যেমন ক্ষণে জন্ম যার, ক্ষণ জন্মা। লক্ষ্য করে দেখো, ক্ষণে এ জন্ম শূন্য, পাপে এ মতি শূন্য, ধর্মে এ বুদ্ধি শূন্য, সত্যে এ নিষ্ঠা শূন্য। পূর্বপদে এ বা তে আর পরপদে শূন্য। এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে ব্যাধিকরণে হচ্ছে দুটো পূর্বপদ পরপদে আলাদা বিভক্তি। এবার হচ্ছে নঙর্থক বহুব্রীহি। নঙর্থক বহুব্রীহি কি? নঙর্থক পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস। ওকে, নেই জ্ঞান যার, অজ্ঞান। এখানে নঙর্থক পদ হচ্ছে নেই, আর তার সঙ্গে বিশেষ্য পদ জ্ঞান যার। এরকম নেই অর্থ যার, নিরর্থক। নেই কলঙ্ক যার, নিষ্কলঙ্ক। নেই অন্ত যার, অনন্ত। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, এরপরে আচ্ছা, এই ক্ষেত্রে আমরা নঙর্থক তৎপুরুষ করেছিলাম, হ্যাঁ, নঙর্থক তৎপুরুষ। সেখানে আমরা করেছিলাম যে নয় থাকে শুরুতে, নয়। ওকে, আর শেষে যার থাকে না, এরকম ব্যাপারটা ঘটে। এই হচ্ছে বিষয়। এরপরে মধ্য পদলোপী বহুব্রীহি। এই যে মধ্য পদলোপী বহুব্রীহি, এখানেও তাই ব্যাপারটা। এই নামটা যে কেন, এটা বলা খুব জটিল।
তবে আমরা উদাহরণগুলো দেখে দেখে বুঝবো। অন্য ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ লোপ পায়, ব্যাস বাক্যের মধ্যে পদ লোপ পেলে সেটাকে আমরা বলি মধ্য পদলোপী বহুব্রীহি। এবার এখানেও এই যে নেই কলঙ্ক যার, এখানেও কিন্তু ব্যাস বাক্যের মাঝখানের পদ লোপ পেয়েছে, যার পদটা এখানে নেই, কিন্তু সেইটা ধরছে না, এখানে বলছে যে আরো গুরুত্বপূর্ণ পদ লোপ পেতে হবে। এই হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে উপমানের সাথে সমাস হয় বলে উপমাত্মক বহুব্রীহি নামে পরিচিত। উপমাত্মক বহুব্রীহি, উপমাত্মক মানে একটা তুলনা, কার মতো, কার মতো। উপমান কাকে বলে আমরা আগের দিন করেছিলাম, বলতো উপমান কাকে বলে? কার মতো, সেটা হচ্ছে উপমান। এখানে সেই রকম ব্যাপারটা থাকে ব্যাস বাক্যের মধ্যে, তাই একে উপমাত্মক বহুব্রীহি সমাস আমরা বলে থাকি। ব্যাস বাক্য ব্যাখ্যামূলক হয় বলে ব্যাখ্যাত্মক বহুব্রীহি নামেও পরিচিত। আমরা 11-12 এর সিলেবাসে যদি পড়ি তখন দেখব যে এটাকে বলছে ব্যাখ্যানমূলক সমাস। ব্যাখ্যানমূলক সমাস বা ব্যাখ্যামূলক সমাস, যেটাই বলি না কেন। তো বহুব্রীহি সমাসের একটা নাম হচ্ছে ব্যাখ্যাত্মক বহুব্রীহি বা ব্যাখ্যাত্মক সমাস বা ব্যাখ্যামূলক সমাস, আরেকটা নাম হচ্ছে উপমাত্মক বহুব্রীহি, কারণ এখানে উপমানের সাথে সমাস হয়। দেখো, কপোতের অক্ষির মতো অক্ষি যার, তাহলে এই যে মতো, এই যে কপোতের অক্ষি, এটা হচ্ছে উপমান। কপোতের অক্ষি এটা হচ্ছে উপমান, কার মতো? কপোতের অক্ষির মতো, তাহলে কপোতের অক্ষিটা হচ্ছে উপমান, এই কারণে এটাকে উপমাত্মক বহুব্রীহি সমাসও বলে। কপোতের অক্ষির মতো অক্ষি যার, কপোতাক্ষ। ডাকাতের বুকের মতো বুক যার, বুক বলতে সাহস যার, ডাকা বুক। অগ্নির মতো মূর্তি যার, অগ্নিমূর্তি। বিধুর মুখের মতো মুখ যার, বিধুমুখী। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি আমরা এর মতো এ, এই ধরনের বাক্য আমরা এখানে ব্যাস বাক্য পেতে পারি। এইভাবে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে পারি। এই হলো বিষয়। সহার্থক বহুব্রীহিতে আমরা জানি যে বিশেষ্যবাচক পূর্বপদের সাথে সহার্থক উত্তরপদের বহুব্রীহি সমাস। সহার্থক উত্তরপদ কি? এই সাথে। ওকে, সাথে। আচ্ছা, তার মানে স্বার্থে এটা হচ্ছে সহার্থক পদ, এর দ্বারা সহার্থক ভাবটা প্রকাশ পায়। আর বিশেষ্যবাচক হচ্ছে পূর্বপদ, ঠিক আছে? পুত্র, টিকা, ক্রিয়া, স্ত্রী, এগুলো হচ্ছে পূর্বপদ, বিশেষ্য। তাহলে পুত্রের সাথে বর্তমান সপুত্র, টিকার সাথে বর্তমান সঠিক, ক্রিয়ার সাথে বর্তমান সক্রিয়, স্ত্রীর সাথে বর্তমান সস্ত্রীক, বন্ধুর সাথে বর্তমান সবান্ধব, বান্ধবের সাথে বর্তমান, এরকম। সহার্থক বহুব্রীহি আমাদের আশা করি সবারই জানা। ব্যতিহার বহুব্রীহি, ব্যাস বাক্যে পরস্পর একই ক্রিয়ার বিনিময় ঘটে, বিশেষত্বের দ্বিত্ব হয় এখানে, বিশেষ্যের দ্বিত্ব হয়। দেখো, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, তাহলে এখানে কি হচ্ছে? পরস্পর দুজন মানুষ কি করছে? এর বিরুদ্ধে এর বিরুদ্ধে হাতে হাতে লড়াই শুরু হয়েছে, তাহলে হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। এখানে দেখো বিশেষ্যের দ্বিত্ব হাত, এইটা দুবার বসেছে। কোলে কোলে যে মিলন, কোলাকুলি, তাহলে পারস্পরিক ক্রিয়া হবে, সেই ক্রিয়াটা একে অপরের উদ্দেশ্যে হতে হবে। এরকম পরস্পরকে কাটা, কাটাকাটি, পরস্পর গালি বর্ষণ করে যে বিপদ, গালাগালি। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে তিনটে আমরা প্যাটার্ন পাচ্ছি। একটা হচ্ছে কি হাতে হাতে যে যুদ্ধ, কোলে কোলে যে মিলন, এই ধরনের একটা পাবো। একটা হচ্ছে পরস্পরকে কাটা, কাটাকাটি, পরস্পরকে মারা, মারামারি, এই জাতীয় আমরা পাবো। আর একটা হচ্ছে পরস্পর গালি বর্ষণ করে যে বিবাদ, গালাগালি। এখানে এমনও হতে পারে পরস্পরকে গালি, গালাগালি, সেটাও হতে পারে, ঠিক আছে? পরস্পরকে, এটা হচ্ছে আর এক ধরনের প্যাটার্ন। এরপর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, দেখো 10, এটা হচ্ছে বিশেষণ, কোন জাতীয় বিশেষণ? সংখ্যাবাচক। আর আনন, এটা হচ্ছে বিশেষ্য, আনন মানে মাথা, এটা বিশেষ্য। তাহলে 10 আনন যার, দশানন। ওকে, এই হচ্ছে। আচ্ছা, আনন, আনন মানে কি মাথা? একটু ভুল হলো বোধহয়। আচ্ছা, তোমরা কেউ একটু বলো তো, আনন মানে মাথা নাকি মুখ? আচ্ছা,
তো এই হচ্ছে ব্যাপার। একটা তো এই জাতীয় হয় 10 আনন যার 10 আনন, একটাতে হবে এরকম তে পায়া আছে যার তে পায়া, এখানে তে মানে 3, পায়া আছে যার তে পায়া। আচ্ছা, দুইবার ফসল হয় যেখানে দো ফসলি, 8টা চালা যার 8 চালা, তার মানে এই যে দুবার ফসল হয় যেখানে দো ফসলি। একটু বুঝে নিতে হবে যে প্রথম পদটা আমার দো ফসলি, এখানে দো মানে 2, এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, আর ফসলি এই যে ফসল এটা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ সংখ্যাবাচক বহুব্রীহি এই রকম। ওকে, তাহলে এই যে বহুব্রীহি সমাস, এখানে আমরা একটুখানি দেখে নিই সমানাধিকরণ বহুব্রীহি কি জিনিস, একটু লিখে জানাও ঝট করে। সমানাধিকরণ বহুব্রীহি এর বৈশিষ্ট্য এক কথায় বলতে গেলে কি বলতে হয়? সমানাধিকরণ বহুব্রীহি ঝট করে জানাও। ওকে, এটা হচ্ছে সমান বিভক্তি থাকবে পূর্বপদ পরপদে। আচ্ছা, ব্যাধিকরণ বহুব্রীহি এটা কি জিনিস একটু জানাও। ব্যাধিকরণ বহুব্রীহি কি জিনিস? ওকে, ভেরি গুড। এখানে আলাদা আলাদা বিভক্তি থাকবে পূর্বপদ এবং পরপদে। নঙার্থক বহুব্রীহি এটা কি জিনিস? এখানে ওকে, এখানে প্রথমে থাকবে নেই বা এই জাতীয় নঙার্থক পদ, আর তারপরে আবার শেষে থাকবে যার বা যাতে এই রকম কিছু থাকবে। আচ্ছা, মধ্য পদলোপী বিশেষ্য, আর মাঝখানে থাকবে বিশেষ্য পদ। আচ্ছা, মধ্য পদলোপী বহুব্রীহি এটা কি জিনিস? এটাকে আমরা আরো নাম দিয়েছি, মনে পড়ছে? একটা হচ্ছে উপমাবাচক। উপমাবাচক মানে উপমানের সঙ্গে এখানে সমাসের ব্যাপার রয়েছে, তাই উপমাবাচক, তুলনা করা হয়, মতো এখানে থাকে। ওকে, আর এটার আরেকটা নাম হচ্ছে ব্যাখ্যামূলক সমাস। ব্যাখ্যানমূলক সমাস। আচ্ছা, সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি যেখানে সহার্থক পদ থাকবে, সহার্থক হবে পূর্বপদ। ওকে, সহার্থক পদের সঙ্গে সমাস হবে এখানে, আর পরপদ বিশেষ্য হবে। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি এখানে কি হবে? পারস্পরিক ক্রিয়া থাকবে একে অপরের দিকে। তাহলে এরও দুটো প্যাটার্ন, একটা হচ্ছে পরস্পরকে বা এই জাতীয়, আরেকটা প্যাটার্ন হচ্ছে ওই বিশেষের বৃত্ত হবে, হাতে হাতে যে যুদ্ধ এই ধরনের। সংখ্যাপূর্বক বহুব্রীহি যেখানে পূর্বপদ একটা কি বলে মানে সংখ্যাবাচক বিশেষণ হবে, আর তার সঙ্গে থাকবে হচ্ছে একটা বিশেষ্য, এর যে সমাস হবে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এই হলো গিয়ে বহুব্রীহি সমাসের মোট 7টা ভাগের মোটামুটি বিষয়। এরপরে আমাদের রয়েছে দ্বিগু সমাস। দেখো, দ্বিগু সমাসের আলোচনা এখানে রয়েছে পঞ্চ প্রদীপের সমাহার, পঞ্চ প্রদীপ। দ্বিগু সমাসে তাহলে প্রথমটা হচ্ছে কি সংখ্যা, আর দ্বিতীয়টা একটা বিশেষ্য, এদের সমাহার হবে। আমরা এবার সংখ্যার দিকে যাই। বলছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পঞ্চ, উত্তর পদ বিশেষ্য, দেখো প্রদীপ এটা একটা বিশেষ্য পদ, সমাসবদ্ধ পদটার দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। পঞ্চপ্রদীপ বলতে 5টা প্রদীপের সমাহারকে বোঝাবে, এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখানে প্রদীপটাই গুরুত্ব পাবে, পঞ্চ নয়, প্রদীপটাই প্রধান। এবার প্রদীপের স্পেসিফিকেশন ক্যারেক্টারিস্টিক জানতে চাইছে, তখন বলছে যে 5টা প্রদীপের সমাহার দিয়ে যে প্রদীপ সেটার কথা আমরা বলছি। তার মানে এখানে পরপদ প্রাধান্য পাবে, পরপদের অর্থ সমস্ত পদ দ্বারা একটা সমষ্টি বোঝানো হবে, আর উত্তর পদ হবে বিশেষ্য, পদ হবে সংখ্যাবাচক বিশেষণ। এই টোটাল ব্যাপারটা ঘটলে তখন আমরা সেটাকে বলবো দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাসের সঙ্গে মিল আছে সংখ্যাবাচক বহুব্রীহি। লক্ষ্য করে দেখো, ওখানেও পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ,
সংখ্যাবাচক বিশেষণ, তাই না? আর পরপদ কি? একটা বিশেষ্য। লক্ষ্য করে দেখো ওখানেও কিন্তু তাই, 10 আনন যার। লক্ষ্য করে দেখো, তাহলে এখানেও পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ মানে পরপদ বিশেষ্য। তাহলে এই 10 আনন যার, 10 আনন, এটা আর পঞ্চপ্রদীপের সমাহার পঞ্চপ্রদীপ, এই দুটো আলাদা কিভাবে হবে? আলাদা হচ্ছে এখানেই পঞ্চপ্রদীপ এর মধ্যে একটা সমষ্টি বোঝায়। হ্যাঁ, দশাননের মধ্যেও একটা সমষ্টি বোঝাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মূল যে ভাগ, সে ভাগ মানে ডিফারেন্স, সেটা হচ্ছে 10 আনন যার, এখানে দশানন বলতে আমরা পূর্বপদ বা পরপদ কারোরই অর্থ আমরা এখানে প্রাধান্য দিচ্ছি না। আমরা দিচ্ছি তৃতীয় একজন মানুষ, তার নাম রাবণ। তাকে আমরা বোঝাতে চাইছি এই দশানন শব্দটার মধ্যে দিয়ে। অর্থাৎ 10 রাবণ তো 10 নয়, আবার আননও নয়। ওকে, 10 মানে 10, আনন তো এদের যে অর্থ, সেই অর্থটা দশানন পদের মধ্যে নেই। যে কোনো লোকের যদি 10টা মাথা বা 10টা মুখ থাকে, আমরা তাদেরকে রাবণ বলছি না, আমরা তাদেরকে দশানন বলছি না। ওকে, শুধু রাবণকেই বোঝানোর জন্য ব্যবহার করছি। তার মানে এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর দ্বিগু সমাসের দ্বিতীয় পদের অর্থ মানে উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে। এই হচ্ছে প্রধান পার্থক্য এই দুটোর মধ্যে। আচ্ছা, এরপরে সমাহার দ্বিগু, তদ্ধিতার্থক দ্বিগু। দ্বিগু সমাসের মোটামুটি দুটো ভাগ। সমাহার দ্বিগু বলতে কি? সমষ্টি বা সমাহার বোঝায়। চতুঃ অঙ্গের সমাহার, চতুরঙ্গ, চতুঃ মানে 4, অঙ্গের সমাহার। শত অব্দের সমাহার, শতাব্দী। অষ্ট ধাতুর সমাহার, অষ্টধাতু। ত্রিলোকের সমাহার, ত্রিলোক। তাহলে এগুলো সব হচ্ছে তোমার কি বলে সমাহার দ্বিগুর মধ্যে পড়ছে। এরপর হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগুর মানে হচ্ছে সমস্ত পদ গঠনের সময় পদের শেষে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। দেখো, 3 কড়ির বিনিময়ে কৃত, 3 কড়ি আমরা বলি না, আসলে শব্দটা হচ্ছে 3 কড়িয়া। ওকে, শব্দটা হচ্ছে আসলে 3 কড়িয়া, 3 কড়ি নয়। 3 কড়ির বিনিময়ে কৃত, সেটা হচ্ছে 3 কড়িয়া। এই যে শেষে ইয়া, এই প্রত্যয়টা যুক্ত হয়েছে। এই ইয়াটা তদ্ধিত প্রত্যয়, কারণ 3 কড়ি হচ্ছে একটা শব্দ, তার সঙ্গে যুক্ত হয়েছে ইয়া, তার মানে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো বলছে তদ্ধিতার্থক দ্বিগু কাকে বলছি? যে সমাসে সমস্ত পদ যেটা, সেটাতে যেটা হওয়ার কথা তার সঙ্গে আবার একটা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে সমস্ত পদটা ফাইনালি গঠিত হয়, সেইটা। তার মানে 3 কড়ির বিনিময়ে কৃত, এখানে 3 আর কড়ি, তার সঙ্গে ইয়া প্রত্যয় যুক্ত করা হয়েছে, করে 3 কড়িয়া, এটা হচ্ছে শব্দ দাঁড়িয়েছে, যেটাকে আমরা বর্তমানে 3 কড়ি বলে থাকি, কিন্তু আসলে শব্দটা হচ্ছে 3 কড়িয়া। একই রকম ভাবে 5000-এর বিনিময়ে কৃত। ওকে, 5000ই, এখানে লক্ষ্য করে দেখো শেষে ই প্রত্যয় রয়েছে। 5000, 5000 এগুলো তো শব্দ, তার সঙ্গে ই প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো 5000ই, এই হচ্ছে গিয়ে বিষয়। তো এই জাতীয় যে বিনিময়ে কৃত, এই ধরনের বাক্যগুলোই আমরা এখানে দেখে থাকি। ওকে, সমাস মানে কি বলে ব্যাস বাক্যে এই ধরনেরই শব্দবন্ধ আমরা লক্ষ্য করে থাকি। তাহলে দ্বিগু সমাস দুই প্রকার। একটা হচ্ছে সহার্থক দ্বিগু, সমাহার দ্বিগু, যেখানে সমাহার বোঝাবে 4 অঙ্গের সমাহার, চতুরঙ্গ, শত অব্দের সমাহার, শতাব্দী। আর একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, যেখানে সমস্ত পদের শেষে একটা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে বসে। তো সেক্ষেত্রে হচ্ছে বিনিময়কৃত ব্যাস বাক্যগুলো এইভাবে গঠিত হয়। ওটা আমরা ওই কড়ি দিয়ে একটা আছে, বেশ কয়েকটা কড়ি, হাজারি বা এই জাতীয় কিছু দিয়ে কিছু কিছু আছে। এই হচ্ছে গিয়ে বিষয় দ্বিগু সমাসের। এবার হচ্ছে অব্যয়ীভাব সমাস। দেখো, পূর্বপদ অব্যয়, পরপদ বিশেষ্য, পূর্বপদের অর্থ এখানে প্রাধান্য পাবে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে পূর্বপদ একটা অব্যয় হবে, পরপদ বিশেষ্য হবে। এখানে উপকূল, এই উপ, এটা হচ্ছে অব্যয়। ওকে, আর কুল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিশেষ্য, এটাই বলতে চাওয়া হচ্ছে। ওকে,
এবার এই যে উপ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমীপে, ঠিক আছে, সমীপেটা এখানে উপ আকারে বসেছে। দেখো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই যে অব্যয়ীভাব সমাস, এই সমাসটা আমাদের বর্তমান সিলেবাসে আছে। এর ঠিক আগে যে সিলেবাসটা প্রচলিত ছিল মাধ্যমিক লেভেলে, সেই সিলেবাসে এটা ছিল না। আবার তার আগের সিলেবাসে এটা ছিল, মাঝখানে এটা ছিল না। এই যে মাঝখানে এই অব্যয়ীভাব সমাস রাখেনি, তার পিছনে তাদের যুক্তি ছিল এরকম যে অব্যয়ীভাব সমাসটাকে এইভাবে ব্যাখ্যা করাটা একটু কঠিন। তারা এটাকে বাংলা অর্থে বলেছিল সেটা হচ্ছে উপসর্গ তৎপুরুষ। উপসর্গ তথ্য বলে চালাচ্ছিল। ওকে, উপসর্গ তথ্য। এখন সেখানে একটু অসুবিধা হচ্ছিল, অসুবিধা হচ্ছে এখানেই যে তৎপুরুষ সমাস আর অব্যয়ীভাব সমাসের মধ্যে একটা ডিফারেন্স আছে। তৎপুরুষ সমাস আর অব্যয়ীভাব সমাসের মধ্যে অর্থের প্রাধান্যের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ীভাবে পূর্বপদ। তাহলে এটাকে যদি আমি উপসর্গ তৎপুরুষ বলি, তাহলে এই পদের প্রাধান্যটা নিয়ে একটু কনফিউশন হয়ে যায় আর কি। ওকে, তো কিন্তু তাই করা হয়েছিল। তাদের যুক্তি ছিল এটাই যে এখানে লক্ষ্য করে দেখো তারপরে উপ, প্রতি, অনু, হ্যাঁ, এইগুলো সব লক্ষ্য করে দেখবে উপসর্গ। তাই বলছে যে সমাসে পূর্বপদ উপসর্গ, মানে একটা উপসর্গের সঙ্গে একটা বিশেষ্য পদের সমাস হয়, সেইগুলোকে আমরা বলছি উপসর্গ তৎপুরুষ সমাস। এইভাবে তারা বলতে চেয়েছিলেন এটা। এবং তাদের যুক্তি ছিল এখানে কুল নয়, কুলের কাছাকাছি অংশটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে বিষয়। এই জায়গা থেকে তারা দেখেছিলেন আর কি। এখন আমাদের বর্তমান সিলেবাসে যেহেতু অব্যয়ীভাব সমাস নাম দিয়ে দিয়েছে, তাই আমরা এই জায়গাটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কতগুলো পার্ট আছে। একটা হচ্ছে সামীপ্য অর্থে, সামীপ্য মানে কাছাকাছি, সামনাসামনি, এই অর্থে ব্যবহার করা হয়। কুলের সমীপে মানে কুলের একদম কাছাকাছি, এই অর্থে ব্যবহার করা হয়। এবার লক্ষ্য করে দেখো সমীপে এই পদটাও হচ্ছে অব্যয় পদ, লক্ষ্য করে দেখো এটা কিন্তু এর পিওরলি অব্যয় পদ বলতে মানে একটু সমস্যা অনেকে বলছেন। যারা বলেন এটাকে পিওর অব্যয় পদ আমরা বলতে পারি না, তাদের যুক্তি হচ্ছে সমীপে এই পদটাকে আমরা ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারি। ইচ্ছা অনুযায়ী চেঞ্জ বলতে আমরা এর সামীপ্য, এই পদ শব্দটা দেখো আলাদা করে আমরা আনতে পারি। সামীপ্য এটা হচ্ছে বিশেষ্য, সমীপ এটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। তো স্বাভাবিকভাবেই এইটা নিয়ে নানা রকম বিতর্ক আছে, আমরা সেই বিতর্কের মধ্যে আর ঢুকবো না। সংজ্ঞাতে যেটা দেওয়া রয়েছে এটা মুখস্থ করে ফেলবে, কারণ পরীক্ষার হলে এইভাবেই প্রশ্ন আসে। পূর্বপদ অব্যয় হবে। এখন কেউ কেউ বলেন যে এই পূর্বপদ বলতে এই উপসর্গ মানে সমস্ত পদটাকে ধরে তারা পূর্বপদ নির্ধারণ করেন, যে এই যে উপ এটা হচ্ছে পূর্বপদ। ওকে, এই হচ্ছে বিষয়। এটাই তারা বলতে চান। যেমন এই যে উপ, প্রতি, এটাকে তারা বলেন যে পূর্বপদ। তো সেই অর্থে পূর্বপদ অব্যয়। আর পরপদ বিশেষ্য, পরপদ বলতে তারা এই কুলকে বোঝেন, সমস্ত পদকে ধরে তারা এই পূর্বপদ পরপদ নির্ধারণ করতে চান। এই হচ্ছে গিয়ে বক্তব্য তাদের। তো সেই হিসাবে আমরা ভাবতে পারি, আমাদের যেহেতু মুখস্থ করে নিতেই হবে, আর কিছু করার নেই, আমরা এইভাবে ভাবতে পারি। আর পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, ঠিক আছে। এখন পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, এই যে পূর্বপদের অর্থ প্রাধান্য, যদি আমরা পূর্বপদ বলতে উপকে ধরি, কারণ পূর্বপদ অব্যয়, তাহলে উপই অব্যয়, তাহলে উপকে প্রাধান্য দিচ্ছি আমি। ওকে, উপকূল, উপকে আমি তখন প্রাধান্য দিচ্ছি, এইভাবে আমাকে বলতে হবে যুক্তির খাতিরে। এই হচ্ছে বিষয়। মোদ্দা কথা আমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, আমাদের মুখস্থ বলতে হবে পূর্বপদের অর্থ। এরপরে অব্যয়ীভাব সমাসে পূর্বপদ কি হয় বলতে হবে অব্যয়, পরপদ কি হয় বলতে হবে বিশেষ্য। এইভাবে আমাদের বলতে হবে, যেহেতু পরীক্ষাতে এইভাবে আসে। কিন্তু জিনিসটা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন নানা রকম এর পক্ষে বিপক্ষে যুক্তি আসে। এই কারণে
যারা নাকি ব্যাকরণবিদ তারাও এটা নিয়ে কনফিউশনে ছিলেন, মাঝে সিলেবাসে ওই কারণে বাদ দেওয়া হয়েছিল, পরে আবার ঢুকিয়ে আনা হয়েছে যে না বাবা রয়েছে যখন তখন থাক, এইভাবে আর কি নিজেদের মতো করে এটা পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করবে আর কি করবে। ওকে, সকালের কাছাকাছি, সকাল নাগাদ, দেখো সবই সামীপ্যের ভাবটা প্রকাশ করছে, সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যা নাগাদ, এটা। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে এখানে তোমার কি বলে যে ওই সমস্ত পদ তৈরি করতে গেলে অন্য পদ এসেছে, এটা আবার আরেক দিক দিয়ে চলে যায়, মানে জিনিসটা এত জটিল। নিত্য সমাসে আমরা জানি, একটু পরে আমরা আলোচনা করব নিত্য সমাস, আমরা সেখানে সংজ্ঞাতে পড়বো যে যে সমাসে ব্যাস বাক্য তৈরি করাটা যায় না, বা ব্যাস বাক্য তৈরি করতে গেলে আমাদের অন্য একটা পদ নিয়ে আসতে হয়, সেই পদ সেই সমাসগুলোকে আমরা বলছি নিত্য সমাস। কিন্তু এখানে লক্ষ্য করতে উপকূল, এটাকে বোঝাবো আমি কি করে? উপকূল, এটাকে যখন আমি ব্যাস বাক্য করবো তখন কি আমি করব কুলের উপ বা কিছু করছি না, আমি সেখানে একটা নতুন পদ নিয়ে আসছি, তাহলে সেটাকে কেন আমি নিত্য সমাস বলবো না? এই নিয়ে নানা রকম জটিলতা ছিল, আগে এই নিয়ে চর্চা হয়েছে দীর্ঘদিন, এখন আপাতত বলা হয়েছে যে বাবা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী করা হয়েছে, আমাদের করে ফেলতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, সাদৃশ্য অর্থে আমাদের পরীক্ষাতে এটাও আসে যে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। উপবন, ধরো অনুদান, এটা কোন অর্থে ব্যবহার হয়েছে, এখানে কোন অর্থে এই সমাসটা আমরা লক্ষ্য করছি, এইরকম ভাবে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এই জন্য বনের সদৃশ উপবন, বনের মতোই, মূর্তির সদৃশ প্রতিমূর্তি, দানের মতোই, সেটা হচ্ছে অনুদান, রূপের সদৃশ প্রতিরূপ, এরকম। এই হচ্ছে গিয়ে বিষয়। ধ্যানের সদৃশ অনুধ্যান, দ্বীপের সদৃশ উপদ্বীপ, এই ধরনের ব্যাপার আর কি। ওকে, এইটা একটু দেখতে হবে। এরপরে রয়েছে ক্ষুদ্রতা অর্থে, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ক্ষুদ্র শাখা প্রশাখা, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ। ওকে, তো ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ক্ষুদ্র শাখা ছোট শাখা সেটাকে প্রশাখা বলছি, ক্ষুদ্র অঙ্গ সেটাকে আমরা প্রত্যঙ্গ বলছি, এই হলো বিষয়। এরপরে বৈপরীত্য অর্থে বিপরীত ভাবটা ফুটে উঠবে, হিংসার বিপরীত প্রতিহিংসা, পক্ষীর বিপরীত পরোক্ষ, ক্রিয়ার বিপরীত, সবই দেখো বিপরীত। এরপরে সম্মুখ অর্থে, সম্মুখ অর্থে বলতে কুলের সম্মুখে অনুকূল, পক্ষীর সম্মুখে প্রত্যক্ষ, কেন্দ্রের সম্মুখে অভিকেন্দ্র, ক্ষেপণের সম্মুখে অভিক্ষেপণ, এরকম। তাহলে সম্মুখে অর্থে। এরপরে রয়েছে পশ্চাৎ অর্থে, গমনের পশ্চাৎ অনুগমন, গৃহের পশ্চাৎ অনুগৃহ, তাপের পশ্চাৎ অনুতাপ, সূচনার পশ্চাৎ অনুসূচনা, এইগুলো। যোগ্যতা অর্থে বলছে প্রেরণার যোগ্য, অনুপ্রেরণা, গুণের যোগ্য, অনুগুণ। আচ্ছা, বিপসা দুবার বসবে, দিনে দিনে প্রতিদিন, রোজ রোজ হর রোজ, বছরে বছরে ফি বছর, প্রতি বছর বছরকে বছর, প্রতি মাস মাসকে মাস। তোমরা এই প্যাটার্নগুলোকে ফলো করবে, প্রতি মাস প্রতি মাস মাসকে মাস, এইভাবেই এর সমস্ত পদ এবং বাক্য এইভাবে হচ্ছে। বছরে বছরে ফি বছর, রোজ রোজ হর রোজ, মানে কোথায় হর বসছে, কোথাও ফি বসছে, কোথাও প্রতি বসছে। ওকে, দিন দিন প্রতিদিন, এরকম। এটা আমাদের বুঝে নিতে হবে। আগে এগুলো, এর আগের সিলেবাসে এগুলো সব নিত্য সমাস বলা হচ্ছিল, কিন্তু এবার বৈকল্পিক সমাসে আবার এগুলো ঢুকেছে। এই হলো গিয়ে বিষয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে? প্রশ্ন আসতে পারে, এক তো অব্যয়ভাব সমাস সম্পর্কে প্রাথমিক, যে অব্যয়ভাব সমাসে পূর্বপদ কি হয়, পরপদ কি হয়, কোন পদের অর্থ প্রাধান্য পায়, এগুলো। এরপরে এমন দিতে পারে যে সকালের কাছাকাছি, সকাল নাগাদ, এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তো বলতে হবে সামীপ্য অর্থে এটা ব্যবহৃত হয়েছে, এই সমস্ত পদটা। ওকে, ও প্রতিধ্বনি, এখানে কোন বিষয়টা কাজ করেছে, তো আমাদের বলতে হবে এখানে সাদৃশ্য অর্থটাই গুরুত্ব পাচ্ছে। এইরকম ভাবে কোন অর্থে কোনটা, সেটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এরপরে রয়েছে অভাব অর্থে, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, বিঘ্নের অভাব দুর্বিঘ্ন, ভাতের অভাব হাভাত, একটু লক্ষ্য করে দেখবে। অনতিক্রম অর্থে অতিক্রম না করে, এই প্যাটার্নে কিছু ব্যাস বাক্য আছে। শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, আয়কে অতিক্রম না করে আয় মাফিক, এক তো যথা আর একটা হচ্ছে মাফিক, এই দুটো দিয়ে সমস্ত পদ তৈরি হয়।
আচ্ছা, অর্থকে অতিক্রম না করে যথার্থ, আবার আয়কে অতিক্রম না করে আয় মাফিক। এখানে দেখো, নিয়মকে অতিক্রম না করে নিয়ম মাফিক, রুটিনকে অতিক্রম না করে রুটিন মাফিক। তার মানে একটাতে সমস্ত পদে মাফিক যুক্ত হবে, আরেকটাতে সমস্ত পদে যথা যুক্ত হবে। এইটা। এরপরে হচ্ছে ব্যাপ্তি অর্থে, যেখানে একটা ব্যাপ্তি বোঝাবে, ডিউরেশন বোঝাবে। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, মরণ পর্যন্ত আমরণ, তাহলে এখানে সময় বোঝাচ্ছে, তাই না? সময়গত ব্যাপ্তি। শৈশব থেকে আশৈশব, বাল্য থেকে আবাল্য, এটা হচ্ছে সময় ব্যাপ্তি। আবার ভৌগোলিক ব্যাপ্তিও আছে, সেটা কি? আচ্ছা, কণ্ঠ পর্যন্ত এটা ভৌগোলিক ব্যাপ্তি। আবার সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আসমুদ্র হিমাচল। ওকে, এইগুলো তাহলে একটা ব্যাপ্তি বোঝাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এর যে ডিউরেশন সেটা সময় এবং দৈর্ঘ্যগত এই ব্যাপারটা থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে অত্যয় বা অধিক অর্থে। হিমের অত্যয় অতিহিম, আচারের অত্যয় অত্যাচার। অত্যয় মানে অধিক, বর্ষার অত্যয় অতি বর্ষা, বৃষ্টির অত্যয় অতি বৃষ্টি। তাহলে এই জাতীয় ব্যাসবাক্য হতে পারে। তাহলে ভেবে দেখো, অব্যয়ীভাব সমাসের অনেকগুলো ভ্যারিয়েশন আছে, মানে কোন অর্থে কোনটা ব্যবহৃত হচ্ছে সেটা ভালো করে পড়তে হবে। অ্যাকচুয়ালি এইগুলো বামনদেব চক্রবর্তী তিনি এইভাবে দিয়েছিলেন, এবং সেই থেকে যারা ব্যাকরণ বই লেখেন তারা অনেকেই ওই প্যাটার্নটা ফলো করেই লেখেন। সেজন্য এই ধরনের উদাহরণই আজকের দিনে পরীক্ষাতেও আসা শুরু হয়েছে। এই জন্য আমাদেরকে এইভাবে পড়ে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়, আর কিছু ছিল না। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে। মুখ বা বদন, ভেরি গুড। ঠিক আছে। ওকে, দুটো আলাদা বিভক্তি, বহুব্রীহিতে বিশেষ্য, দ্বিগুতে বিশেষণ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তোমরা এইভাবে আর কি একটু রেডি হয়েও ব্যাকরণ বই থেকে সমাসের আরো উদাহরণ প্র্যাকটিস করা উচিত। ওকে, আর তোমাদের ওই সাহিত্যের ইতিহাসের ওইটা আমি দিতে পারিনি সেদিন, মানে সেদিন আর তো আমি আহ, যন্ত্রণা হচ্ছিল খুব, আমি শুয়ে পড়েছিলাম, কালকে আর করা হয়ে ওঠেনি। আমি এখন ওইটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের। সাহিত্যের পরে দেখলাম যে ওইটা রেকর্ডিংও হয়নি যেটুকু পড়া হয়েছিল। তো ঠিক আছে, আমি ওইটার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আর পড়ো বাড়িতে।